ঈপ্সিতা দাস শর্মার লেখা গল্প রাত পেরিয়ে ভোরে। না না না, কক্ষনো নয়, কিছুতেই ওই নমশূদ্রের কালো মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনব না। গুমোট ভাদ্রের রাত আরও গুমোট হয়ে ওঠে মা ছেলে তর্কাতর্কিতে। কি জানি বাপু কি দেখেছে দেবু ও মেয়ের মধ্যে, ভেবেই পান না বসুধা। তার সাজানো সংসার ওই কালনাগিনীর বিষে ছারখার হতে বসেছে। সব দোষ তার মেয়ে দেবযানীর। কেন যে মরতে বন্ধুত্ব করতে গেছিল সে, আর কি পীড়িত! না, তিনিও কখনো বুঝেছিলেন কি ওই একরত্তি মেয়ের পেটে পেটে এত কিছু আছে? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন। তখন যেন কেমন মায়া হতো তার। অত দূরের গ্রাম থেকে হেঁটে আসে রোগা মেয়েটা, যে 3 দিন টিউশনি থাকতো দেবী হাত ধরে নিয়ে আসতো বাড়িতে। তিনি ভাত বেড়ে যত্ন করে খাওয়াতেন নিজের মেয়ের মতোই। তখনও প্রথম প্রথম খাওয়া নিয়ে কম প্যাকনা করেছে। দিনমজুরের মেয়ে হলে কি হবে, বাবা কণ্ঠী নিয়ে বৈষ্ণব হয়েছে বলে মাছ খাই না, মাংস খাই না। বসুধার দাবরানিতেই একটু একটু করে সব খেতে শিখেছিল মেয়েটা। না, বড় ভুল করেছেন তিনি। তার ছেলের ধারে পাশে আসার যোগ্য নয় ওই মেয়ে। হাওড়াগামী বড় রাস্তার উপর এই দোতলা বাড়ি, 12 বিঘে ধানি জমি, দুটো কোল্ড স্টোরেজের মালিক তার একমাত্র ছেলে। ইচ্ছে করলে ঘরে বসে খেতে পারে এমন ব্যবস্থা করে রেখেছে তার বাপ। শুধু কি তাই মান সম্মান? এই চত্বরে প্রথম টেলিফোন তার বাড়িতে, প্রথম ডিশ টিভি তার বাড়িতে। তার স্বামী গত 20 বছর ধরে জেলা পরিষদের সভাপতি, একমাত্র হাই স্কুল সরোজবালা বিদ্যানিকেতনের প্রেসিডেন্ট। তার ছেলে কিনা বিয়ে করবে হাভাতে ঘরে যাত্রা করে বেড়ানো মেয়েকে। বাপ গলায় খোল ঝুলিয়ে গান গেয়ে বেড়াতো, আর মেয়েকে নিয়ে যাত্রাপালা কীর্তনে নাচিয়ে বেড়াতো বাড়ি বাড়ি। বসুধাও একবার 3 নাথের মেলার উৎসব করেছিলেন বাড়িতে, তখন ওদের দলকেই ডেকেছিলেন দয়া করে। কে জানতো তার ছেলে সেই আসরেই মন দিয়ে বসবে। বসুধা খেয়াল করেছেন তারপর থেকেই দেবু আর সোমবার কলকাতায় ফিরতে চাইতো না। কখনো বুধবার, কখনো শুক্রবার এসে হাজির হতো। মায়ের মন ছেলে বাড়ি এলে ভালোই লাগে, তাই তেমন গা করেননি। ভেবে দেখেননি ওই সোম বুধ শুক্র স্কুলের পরে পাক্কাই 1 ঘন্টা মেয়ের বান্ধবী এসে ওঠে তার বাড়িতে। এখন বড় আফসোস হয়, সেই বছরই উচ্চ মাধ্যমিক ছিল ছেলেটার। রেজাল্ট এমন হলো যে সায়েন্স ছেড়ে কমার্স নিয়ে ভর্তি হতে হলো কলেজে। কিন্তু দেখো, তার পরের বছরই মেয়েটা কেমন গ্রাম কাঁপানো রেজাল্ট করলো মাধ্যমিকে। অবশ্য তার আগেই তিনি একটু একটু আঁচ করে দেবীকে করা হুকুম দিয়েছিলেন বন্ধুত্ব বাতিলের। তিনি চাননি ওই মেয়ে আর তার বাড়িতে এসে অন্ন ধ্বংস করে পড়াশোনা চালিয়ে যাক। তবু সেই পেল 1st ডিভিশন, আর তার মেয়ে সব সুযোগ সুবিধা পেয়েও গেল 2nd ডিভিশনে। তবে বাঁচোয়া এই চত্বরে মাধ্যমিক অবধি পড়া সম্ভব, তারপর হয় কলকাতা না হয় হাওড়া ডেলি প্যাসেঞ্জারি করে পড়ো। বসুধা ভাবলেন এবার আর কিছু হবে না, ওদের ক্ষমতাই নেই মেয়েকে পড়ানোর। গ্রামের মেয়ে, বাপ নিশ্চয়ই দেখে শুনে বিয়ে থা দিয়ে দেবে। কিন্তু ভেতর ভেতর যে কি ঘটছিল ঘূর্ণাক্ষরেও টের পাননি তিনি। বোম পড়ল দেবীর বিয়ের পর। বোনের বিয়ে হতেই সবাই দেবুর বিয়ের জন্য দেখাশোনা শুরু করলো। গুরুদেবও কিছু ভালো সম্বন্ধ আনলেন, আর তখনই ছেলে বলে দিল সে রূপাকেই বিয়ে করবে। এরপর কতদিন মা ছেলের কথা বন্ধ হয়ে গেল। ছেলে বাড়িতে আসা প্রায় ছেড়েই দিল। প্রাইভেট কোম্পানির চাকরি, তাই দিয়েই কলকাতায় নিজের সব খরচা চালাতো, ভুলেও বাপের কাছে হাত পাতেনি। কত মানত, কত ঠাকুরের উপোস করে শেষে বছর 2 আগে ছেলে বাড়ি ফিরল আবার। যেন চেনাই যায় না এমন চেহারা হয়েছে তার। বাড়ি থেকে যাতায়াত করে কলকাতার চাকরি চালিয়ে যাচ্ছে এখনও। জমি ব্যবসা তার দ্বারা হবে না। তবু রয়ে শয়ে বিয়ের কথা পারতেই রেড়ে করে উঠল। কত বাবা বাছা বলে বোঝাতে বোঝাতে গেল চৈত মাসে রাজি হলো বিয়ের পাত্রী দেখতে যেতে। মুর্শিদাবাদের মেয়ে, কত বড় ব্যবসা তাদের, সিল্ক শাড়ির আড়ত। মেয়েকে সোনায় মুড়িয়ে দেবে, নগদও প্রচুর দেবে, এমনকি চাইলে গাড়ি পর্যন্তও পাওয়া যেতে পারে। দুধে আলতায় রং, তবে একটু মোটা সোটা। তা অমন বড় লোক বাড়ির মেয়ে সে এমনই হয়।
বসুধা নিজেও কি কম কিছু ছিলেন? ছেলেও রাজি হলো। বেশ সব ব্যাপারই এগোচ্ছিল। আগামী অগ্রহায়ণে আশীর্বাদ, আর ফাল্গুনে বিয়ে পাকা করে ফেলেছেন তারা জ্যৈষ্ঠ মাসে। কিন্তু আবার যে কি হলো, আবার তার ছেলে বেঁকে বসেছে। কোথা থেকে আবার সেই কালনাগিনীর উদয় হলো কে জানে। এত পুজো আচ্ছা সব বিফলে যাবে। বসুধা ভাবতেই পারছেন না। কাল সকালেই তিনি জামাইকে ফোন করে সব জানাবেন। সেই পারবে ছেলের মন ফেরাতে। এমন করে তার ঘরে চোরের মতো সিঁধ দিতে তিনি কিছুতেই দেবেন না রূপাকে। জানিস স্ত্রী না, বড্ড কষ্ট করে বড় হয়েছি। 4 দিদির পর দাদা, তারপর আমি। কি দরকার ছিল কে জানে, ছেলে হবার পরেও আবার একটা মেয়ের। আজ শেষদির বিয়েটা পাকা হতে বড় ভালো লাগছে। যেন কতটা দায়িত্ব কমলো। আসলে ওরা তো কেউ আর হাই স্কুলেও যায়নি, আমি জেদ করে পড়াটা চালিয়েছিলাম। না হলে বাবা তো এসব ভাবতেনই না। তিনি তার কীর্তনের দল আর পালা লেখাতেই মত্ত থাকতেন। দাদাটাও কেমন বাউন্ডুলে হলো। ভালোও তো হতে পারত, কিন্তু ওই যে বলে না ভাগ্য। তোর ভাগ্য বাবা কিসে খারাপ? এতদিন তো মিত্র নার্সিংহোমে ভালোই কামাচ্ছিলি, এখন তো আবার কদিনের মধ্যেই প্রাইমারি স্কুলে জয়েন করবি। সরকারি চাকরি বলে কথা, তোকে আর পায় কে? বাইরের অঝোর বৃষ্টির দিকে চুপ করে চেয়ে রূপা বলতে পারে না তার বুকের ভিতর একটা 9000 জ্বালার দাবানল জ্বলছে। প্রথম জীবনের ভালো বন্ধু দেবযানী সেই ক্লাস 5 থেকে এক বেঞ্চে পাশাপাশি বসতো তারা। আর আজ তারা চরম শত্রু। কেননা তার দাদা একসময় রূপার প্রেমে পাগল হয়েছিল। অথচ দেবযানী ছিল বলেই কখনো টিফিনের ভাগ পেত, কখনো ওদের বাড়ি গিয়ে পেট ভরে খেতে পেত। তখন তো আর মিড ডে মিল ছিল না। সকাল 8টায় 2টি পান্তা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে স্কুল। ভ্যানে চড়বে সে ক্ষমতা ছিল না তার। আবার স্কুল শেষে বাড়ি পৌঁছাতে 5টা, 5:30। ক্লাস 8-এ এসে যখন হেড স্যার বললেন স্কুলের পরে 5টা থেকে ক্লাস নেবেন, যারা ইচ্ছুক তারা পড়তে পারে, তখন দেবযানী যদি জোর না করত ওদের বাড়িতে 1 ঘন্টা থাকতে দেওয়ার আর পেট ভরে খেতে দেবার ব্যবস্থা না করত, কখনোই রূপা এত ভালো রেজাল্ট করতে পারত না। কিন্তু সেটাই তার জীবনের অভিসম্পাতও হয়ে এলো। ওদের বাড়ি 3 নাথের মেলায় কীর্তন করতে ডেকেছিলেন কাকিমা। মন প্রাণ ঢেলে দিয়ে আসর সাজিয়েছিলেন বাবা, আর গান গেয়েছিল রূপা। কম তো ঋণ নেই তার ওই পরিবারের কাছে। ছোট থেকে যাত্রাপালায় নামতে হয়েছে তাকে। কোঁকড়া কোঁকড়া চুলে ঝুঁটি বেঁধে ময়ূরপুচ্ছ গুঁজে বালগোপাল দিয়ে শুরু। আর তারপর কত পাঠ, কত গান গেয়েছে সে। তবে অধিকারী জেঠুর আদরটা তার পছন্দ হতো না কখনোই। তবে এখন বোঝে, আদরের চেয়ে পাঁজরের উপর আঙুলে চাপ দিতেই ব্যস্ত থাকতো বুড়ো। বড্ড ব্যথা পেত রূপা। কতবার বলেছিল বাবাকে আর যাবে না মহড়া দিতে, ভালো লাগে না তার। কিন্তু শুনছে কে? 2টো পয়সা হয়তো মরশুমে। বাকি মেয়েগুলো তো আর পাতে দেবার যোগ্য হয়নি। তারা জমির কাজকর্ম দেখে, এই ঢের। ক্লাস 6-এ এসে দুপুরে স্কুল করে শরীরে দিতে পারত না রূপা। তবুও দুর্গাপুজোর পর ছাড় পেত না। আর তখন দেখতো শুধু অধিকারী জেঠুই নয়, অনেকেরই হাত কোনই চলে যায় তার কোমর পাঁজরের দিকে কি আছে তার খোঁজ নিতে। ক্লাস 9-এ এসে রূপা নাছোড়বান্দা হয়ে গেল। কিছুতেই কোনো জায়গায় যাবে না সে, এখন শুধু পড়াশোনা করবে। তখনই কাকিমা ডেকে বললেন, তোর বাবাকে দেখা করতে বলিস তো। আমার দেবুর মায়ের দয়া সারার পর 3 নাথের মেলার মানত ছিল, দেওয়া হয়ে ওঠেনি। এবছর দেব ভাবছি। ওটাই শেষ আসর রূপার, তাই মন উজাড় করে গান গেয়েছিল সে। দেবু ছিল দর্শকের দলে, খেয়ালও করেনি রূপা। খেয়াল হলো পরের সপ্তাহে যখন টিউশন সেরে 6:30 নাগাদ বেরিয়ে একা একা গ্রামের রাস্তায় পা বাড়ালো ও। আধো অন্ধকারে গা ঢেকে সাইকেল নিয়ে ওর পাশে পাশে চলছিল দেব। কটমট করে তাকাতেই বলল, আমি দেবযানীর দাদা, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। গ্রামের মুখে নামিয়ে দিয়েছিল। সত্যি সাইকেলে চেপে এতটা পথ আসার লোভ ছাড়তে পারেনি রূপা। আর তারপর যে কোথা থেকে কি হয়ে গেল। টিউশনির পর প্রায় রোজই দেবে সাইকেলে চড়ে নিশ্চিন্তে বাড়ি ফেরাটাও একটা বিলাসিতা হয়ে দাঁড়ালো রূপার কাছে। কিন্তু দেবের রেজাল্ট একটু খারাপ হতেই
কাকিমা যেন কেমন হয়ে গেল। রূপা লক্ষ্য করল দেবীও আর আগের মতো নেই, একটু আরও ছাড়ো ছাড়ো ভাব। দেবের আশাও বন্ধ হয়ে গেল প্রায়। সে এক দুর্বিষহ সময় ছিল রূপার জীবনে। সেই সময় বড়দি বিধবা হয়ে ঘরে ফিরে এলো এক ছেলে এক মেয়ে নিয়ে। সংসারে আরও 3টে মুখ বাড়ল। যা হয় ভাতে টান পড়ল। ভাগ্য ভালো, টেস্টের পরে আর স্কুলে যেতে হয়নি, শুধু পরীক্ষাটা দিতে একটু ঝক্কি পোহাতে হয়েছিল। বাবা এক দুঃসম্পর্কের পিসির বাড়ি রেখে এসেছিল তাকে। তাতেও রূপার রেজাল্ট দেখে ধন্য ধন্য করেছিল গাঁয়ের 5 জন। দেবও এসেছিল দেখা করতে। যখন শুনল রূপার আর্টস নিয়ে পড়ার ইচ্ছে, সায়েন্স পড়ার মতো খরচ জোগাড় করা মুশকিল, তখন দেব সঙ্গে করে নিয়ে গিয়ে ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজে ভর্তি করে দিল, সাথে হোস্টেলে থাকার ব্যবস্থাও। দেব তখন একটা কোম্পানিতে সদ্য ঢুকেছে সেলসের কাজে। রামরাজাতলাতেই ভাড়া থাকতো একতলার একটা ঘরে। রূপা গেছে সে বাড়িতে। কত অলস দুপুর কেটেছে একসাথে স্বপ্ন দেখে। দেবের খরচ একটু কম করবে বলেই রূপা একটা টেলিফোন বুথে কাজ নিয়েছিল বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এইচএসে এমন আহামরি রেজাল্ট না হলেও অনার্স পেতে কোনো অসুবিধা হয়নি রূপার। নিন্দুকেরা অবশ্য বলে শিডিউল কাস্টদের অনেক সুযোগ। ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে দেব জানায় দেবযানীর বিয়ের কথাবার্তা চলছে। আর তারপরে এমএতে ভর্তি হলেও দেব সমানে বলতে থাকে বিয়ের কথা। রূপা জানতো তার গরিব বাপের সাধ্য নেই সাহাদের খাঁই পূরণ করার। তাই দেবকেও কোয়ালিফিকেশান বাড়াবার জন্য চাপ দেয়। ঠিক চাপ নয়, আবদার করে দেবের লোমশ বুকে মাথা রেখে সিএ পড়তে অথবা ব্যাংকিং পরীক্ষার প্রিপারেশন নিতে বলে। ওর এক ঢাল কোঁকড়া চুলে আঙুল চালিয়ে দেব শুধু খরচের কথাটাই মনে করিয়ে দেয়। ব্যাস, তারপর রূপা উঠে পড়ে লেগে রিসেপশনিস্টের চাকরিটা জোগাড় করে ফেলে মিত্র নার্সিংহোমে। সকালে ইউনিভার্সিটি আর বিকেল 6টা থেকে সকাল 6টা, 12 ঘন্টা নার্সিংহোমের কাজ। টাকা রোজগারের নেশায় বোধহয় একটু একটু করে সরে যাচ্ছিল ও দেবের বুকের থেকে। মাঝে মধ্যে যে দেখা হতো না তা নয়, কিন্তু দেখা হলেই সেই এক কথা, কবে বিয়ে করবে। দেবের দুষ্টুমিগুলোকে প্রশ্রয় দিল একটা সীমারেখার পর আড়াল তুলে রেখেছিল রূপা, মধু রজনীর ফুলশয্যার জন্য। দেব সসম্মানে ভালোবাসাকে মর্যাদা দিয়ে সে নিষেধ শিরোধার্য করে নিয়েছিল, কিন্তু রূপার মাস্টার ডিগ্রির পর যেন ক্রমশ ধৈর্য হারাচ্ছিল। রূপারও বিরক্ত লাগছিল একই জিনিস বারবার বোঝাতে। কেউ মেনে নেবে না, না তোমার বাড়ি না আমার বাড়ি। মেজদির একটা জাহক গোছের বিয়ে হলেও এখনও শেষ দি ফুল দি বাকি। দাদার ওই সামান্য হাটবারে চায়ের দোকান আর ভাগ চাষের জমির আয় বা কতটুকু। আমার টাকাটা সংসারে বড় প্রয়োজন দেব, এখন কিছুতেই বিয়ে করতে পারবো না। আর তুমি যদি এমন করতে থাকো আমি আর আসবো না দেখা করতে। কিন্তু নিজের মনকে কি ফাঁকি দেওয়া যায়? ততদিনে মিত্র নার্সিংহোমের হবু মালিক ডক্টর মিত্র সুযোগ্য পুত্র এমবিবিএস পাশ করে হাউস স্টাফশিপ করছেন এনআরএসে, আর বাবা নার্সিংহোমে এসে অভিজ্ঞতা বাড়াচ্ছে। তার চোখ এড়ায়নি শ্যামাঙ্গী রূপার রূপের ধার। রূপার বাবা বলতেন যাজ্ঞ সেনও নাকি তার মতো শ্যামলা ছিলেন, তারই মতো কেশবতী আর ব্যক্তিত্বের অধিকারিণী, যার জন্য অত বড় মহাভারতের যুদ্ধ। তখন অন্য এক যুদ্ধ। রূপার মনে একদিকে দেবের কাছে ঋণের পাহাড়, অপরদিকে ডাক্তার সুবিমল মিত্রের সিকিওর ভবিষ্যতের হাতছানি। হৃদয় আর মস্তিষ্কের লড়াই। বুদ্ধিমতী রূপা মস্তিষ্কের কথা শুনে দূরে রাখার সিদ্ধান্ত নিল দেবকে, আর দেখা করা মোটামুটি বন্ধই করে দিল। সকালে মাইসের ক্লাসে চাকরির পরীক্ষা আর বিকালে নার্সিংহোম। মাঝে একটু আধটু সময় সুবিমলের সাথে হাহা হিহি। আস্তে আস্তে নার্সিংহোমের বাইরে ক্যাফে, কখনো বা ইডেন গার্ডেনের পুকুরের পাড়ে দেখা হতে লাগলো ওদের। একটু এক্সট্রা অক্সিজেন পাওয়ার মতো আর কি। কিন্তু সব সময় কেমন যেন একটা কাঁটা অনুভব করতো রূপা। কেউ বুঝি নজর রাখছে। কেউ কিছু না জানলেও নার্সিংহোমের এক নন বেঙ্গলি নার্স প্রীতি তো একদিন হাবে ভাবে ওকে শাসিয়েই গেল। ও মোটেই ভালো কাজ করছে না। এর মধ্যে ওর হোস্টেলে এসে 2-3 দিন ঘুরে গেছে দেব, দেখা হয়নি। দেবের ফোনও ধরেনি রূপা, কোনো মেসেজে রিপ্লাই দেয়নি। হঠাৎ একদিন মাল্টিপ্লেক্স থেকে বেরোনোর সময়
বারবার ওর ফোন রিং হতে দেখে সুবিমলই বলে ফেলল, যদি নাই রিসিভ করতে চাও তো ব্লক করো, আর তা না হলে সিম চেঞ্জ করো। ব্লক করেও লাভ হয়নি। দেব টেলিফোন বুথ থেকে ফোন করত। বাধ্য হয়েই দেবের দেওয়া ফোনে সিমটা চেঞ্জ করেছিল রূপা। তারপর অবশ্য একটা দামি ফোনই গিফট পেয়েছিল সুবিমলের কাছ থেকে। কিন্তু রূপাও লক্ষ্য করেছিল ওর সামনে সুবিমল কোনো দিন প্রীতির ফোন ধরত না, যদিও ডক্টর হিসেবে ওর কল অবশ্যই অ্যাটেন্ড করা উচিত ছিল। বড় অদ্ভুত লাগতো। রূপার নতুন ফোনের সঙ্গে সুবিমলেরও নতুন ফোন আর নতুন নাম্বার হলো। এই আপাত দামি রিলেশনশিপের ব্যাপারটা সুবিমল সকলের সামনে প্রকাশ করতে চাইতো না। তবুও বছর ঘুরে গেল। এক বসন্তের সন্ধ্যায় ফোন করে সুবিমল জানতে চাইল হোলিতে রূপার কী প্রোগ্রাম। সাধারণত নার্সিংহোমে ছুটি পেলে রূপা বাড়ি যায়, তবে হোলিতে ছুটি পাবে কিনা এখনই কি করে বলবে ও। সুবিমল জানায় সে দায় তার। শুধু একটা দিন রূপা ওর সঙ্গে শান্তিনিকেতনের দোল উৎসবে যেতে চাই কিনা তাই জানতে চাই ও। রূপার জীবনে কখনো হাওড়া, কলকাতা আর তার কয়েকটা গ্রামের বাইরে পা দেয়নি। তার উপর শান্তিনিকেতনের মতো জায়গায় দোল উৎসবে যাওয়া জাস্ট রূপকথা স্বপ্নের মতো। আনন্দের বিহলতায় মুখে শব্দ জোগায় না রূপার। অপর প্রান্তে সুবিমল বলে চলে তার আরও দুটি বন্ধু যাবে। ভয় নেই, দুজনেরই খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। ওদেরই মতো কাপেল, নির্ঝরা, তনুজা। চারজনে সারাদিন চুটিয়ে মজা করবে। এর পরের দিনগুলো যেন কোথা দিয়ে চলে গেল। রূপা বাসন্তী রঙের মেরুন পাড় শাড়ি কিনল, একটা লাল সাদা খদ্দরের চাদরও। একটু তাড়াতাড়ি বেরিয়ে এলো নার্সিংহোম থেকে ফ্রেশ হয়ে শিয়ালদহ স্টেশন। মা তারা এক্সপ্রেসে বুকিং ছিল ওদের। বাসন্তী রঙের শাড়ি, কাঁধের এক পাশে চাদর, এলো খোপায় জড়ানো মালা। পলাশ পায়নি, কি আর করা যাবে। তবু কাজল, কালো ঘন চোখের পাতায় আরও কাজল লাগালো। কপালে কুমকুম চন্দনে নিজের হাতে কলকা করা টিপ। কিছুই যেন মন ভরাতে পারল না সুবিমলের। ওরা আগে থেকেই দাঁড়িয়েছিল জনআহারের সামনে। রূপাকে দেখেই সুবিমলের প্রশ্ন, এসব কি পরে এসেছো? সত্যিই তো, তনুজা নামের মেয়েটি ছিপছিপে ফর্সা। সে জিন্সের সাথে স্লিপলেস টপ পরেছে। আর রূপা কিনা শাড়ি পরে সং সেজে এসেছে। নির্ঝর বা তনুজা কেউ ওকে খুব একটা পাত্তাও দিল না। হাইটা না বললেই নয়, তাই বলা আর কি। প্রথমেই সুরতাল সব কেটে গেল। সুবিমল ওর গা ঘেঁষে বসলেও ফোনেই ডুবে রইল সারা রাস্তা। রূপার হ্যাংলামো করে ঝালমুড়ি খেতে চাওয়াতেও বেশ বিরক্ত হলো ওরা। বড্ড আনহাইজেনিক খাবার এগুলো। বোলপুরে নেমে প্রথমেই ছুটল হোটেলের দিকে। দামি হোটেল, অনেক আগে থেকেই বুক করা দুটো ঘর। রূপা তো ব্যাগেজও আনিনি তেমন। সুবিমল তো বলেনি রাতে থাকবে। শুধু একটা চুড়িদার আছে ওর কাঁধের ব্যাগটায়। রং খেলে যদি কাপড় নষ্ট হয়ে যায় তাই নিয়ে এসেছে। নির্ঝর, তনুজা ঘরে ঢুকে দরজা দিল তো দিলই। এদিকে রূপার প্রাণ ছটফট করছে দোলযাত্রায় অংশ নিতে। ওর জেদাজিদি এমনকি ঠোঁট ফুলিয়ে চোখের জল দেখে সুবিমল বেরোলো ওকে নিয়ে। সুবিমলের নাকি রঙে অ্যালার্জি, আবিরও পছন্দ করে না। কিন্তু রূপা চাই সকলের সঙ্গে কোমরে হাত দিয়ে নাচতে, গলা ছেড়ে গান গাইতে, আর সবুজ গোলাপি আবিরে রাঙা হয়ে উঠতে। যত সব ডিসগাস্টিং ব্যাপার। কোথায় নিরালায় একটু নিজের করে পাবে রূপাকে তা না। বসন্ত বাতাসে এত ভালোবাসার নেশা, অথচ রূপা কিছুই কি বোঝে না। শেষমেশ কারুরই মনের মতো হলো না হোলিটা। বড় রেস্তোরাঁয় খাওয়া আর হোটেলের ঘরে এসে ঢোকা। সুবিমল ফ্রেশ হয়ে ধোপদুরস্ত পাজামা পাঞ্জাবি পরে সেন্ট ছড়িয়ে টিভি চালিয়ে বিছানায় লম্বা হলো হাতে ফোন নিয়ে। আর রূপা মুখ গোমড়া করে আবির মাখা জামা কাপড় পরে কাঠ হয়ে বসে রইল সোফার এক কোণে। সুবিমল 2-3 বার ফ্রেশ হয়ে আসার জন্য বলেও রণে ভঙ্গ দিল। তবে কোনো রকম অভদ্রতা করতে উঠে এলো না খাট থেকে। ওই সোফাতেই কখন ঘুমে ঢলে গেছিল রূপা নিজেও বুঝতে পারেনি। তবে ঘুম ভাঙতে দেখে তখনও টিভি চলেই যাচ্ছে। এবার রূপা ফ্রেশ হয়ে ডাকলো সুবিমলকে, ওঠো, যেতে হবে, আজ আমার ডিউটি আছে। ফিরে আসার পর থেকেই সুবিমল রূপাকে এড়িয়ে চলতে লাগলো। আসে যায় অথচ কথা বলে না।
মরিয়া হয়ে রূপা ফোন করে, ও ফোন কেটে দেয়। একসময় রূপা বোঝে ওকে ব্লক করে দিয়েছে সুবিমল। ভুল তার কি হয়েছে? সুবিমল হয়তো যা চেয়েছিল স্বতঃস্ফূর্তভাবে তার দিতে এগিয়ে যায়নি রূপা। কেন যাবে? ও কি এতটাই সস্তা? হতে পারে গরিবের মেয়ে, কিন্তু নিজেরটা নিজেই জোগাড় করে নেয়, ও কারোর ধার ধারে না। একবার ভাবল মুখোমুখি কথা বলে, সুবিমলের দেওয়া ফোনটা ফেরত দিয়ে দেবে, কিন্তু সে সুযোগই সুবিমল দিল না। বুকের ভেতর তোলপাড় করতে থাকে রূপার। জীবন বোধহয় এমনই, কোনো কিছুই ফেলা যায় না, সময় ঠিক সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দেয়। রূপাও তো এমনই কষ্ট দিয়েছিল দেবকে, তাই আজ এই কষ্ট ওর অবশ্যই পাও না। কোন মুখ নিয়ে দাঁড়াবে দেবের সামনে ভেবে পায় না ও। কিছুদিন যাবৎ খুব সরগম নার্সিংহোম। সুবিমলের বিয়ে কোনো বড় লোকের সুন্দরী মেয়ের সাথে, সেও ডাক্তার। বিয়ের পর ওরা নাকি ইউকেতে শিফট করবে। প্রীতি নামের মেয়েটা রিজাইন করলো, কিন্তু রূপা তো সেই উপায়ও নেই। আর একটা কিছু না জুটিয়ে চাকরি ছাড়লে খাবে কি? ঈশ্বর নিশ্চয়ই আছেন। এতদিন ধরে যার নাম গান করছে রূপা, তার উপর ভরসা না রাখলে কি চলে? দাদাই ফোন করে খবর দিল প্রাইমারি স্কুলে জয়েনের লেটার এসেছে, আর শেষ দিন এবারে সম্বন্ধটা পাকা হয়ে গেছে। তবে কি না 70,000 টাকা নগদ আর একটি বাইক চেয়েছে ছেলেপক্ষ। আনন্দে রূপার প্রথমেই যার কথা মনে হলো সে দেব। বৃষ্টি ভেজা রাতে নার্সিংহোমের ডেস্কে বসে ভাবে রূপা, এইবার দেবকে ফোন করে ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবে, বলবে চলো শেষ দিন বিয়ে হয়ে গেলেই দুজনে ঘর বাঁধি। কে বলতে পারে, হয়তো এসএসসিটাও লেগে যেতে পারে ততদিনে। আজ আর দেবদত্ত সাহার আনন্দের শেষ নেই। বসন্ত বাতাসে শুধু নতুন মুকুলের গন্ধ। তার প্রথম সন্তান একটু আগেই জন্ম নিয়েছে। না, শুধু তার কেন, তার আর রূপার। নাম রাখবে দেবরূপ। রূপাই ঠিক করে রেখেছে নামটা। অনেক যুদ্ধের পর সুখের নীড় বেঁধেছে তারা। যদিও মা বাবা নিমরাজি ছিলেন এ বিয়েতে, কিন্তু রূপার চাকরিটা অনেক সমস্যার সমাধান করে দিয়েছিল। প্রথমে প্রাইমারি, পরে বিএড করে এসএসসি দিয়ে সেকেন্ডারি। তার আগেই অবশ্য রেজিস্ট্রি ম্যারেজটা সেরে নিয়েছিল দেবদত্ত। কে জানে আবার যদি রূপার মন উড়ু উড়ু হয়। ও জানে মাঝের 1.5 বছর রূপা হয়তো অন্য কারোর হতে চেয়েছিল, নাকি শুধুই চোখের ভুল। নিউ মার্কেটের রাস্তায় মানুষ তো বন্ধুর সঙ্গেও বেড়াতে যায়, তবু রূপার ফিরে আসায় সবচেয়ে বেশি খুশি সেই হয়েছে। কিছু কথা না হয় গোপনেই থাকলো, অদৃশ্য চোর কাঁটার মতো কাপড়ের ভাঁজে। মেয়েটার জেদের জন্য মেয়েটাকে প্রাণ ভরে ভালোবাসা যায়। শুধু কি নিজের উন্নতি করেছে? শেওড়াফুলিতে ভাড়া থাকার সময় থেকেই দেবদত্তকে জোর করে মাইসে ভর্তি করেছিল। তখনও তারকেশ্বরের কাছেই প্রাইমারি স্কুলে ছিল। শুধু দেবের পড়ার সুবিধার জন্যই অত পথ জার্নি করত। তাই না আজ ইউবিআইতে চাকরিটা করছে দেবদত্ত। এই চাকরি পাবার পর রূপা মা হবার কথা ভেবেছে। ততদিনে ওরা বালিতে চলে এসেছিল রূপার নতুন স্কুলের পাড়ায়। তবে এখনও রূপার ফুলদির বিয়ে দিতে পারেনি বলে একটু আফসোস আছে। দেবদত্ত জানে সে দায়িত্ব মেয়েটা পালন করবে ঠিক। সবচেয়ে আনন্দের কথা, মা বাবা খুব খুশি এখন। মা তো থেকে থেকেই ওদের ভাড়া বাড়িতে এসে উঠত, এটা সেটা বানিয়ে খাওয়াতো রূপাকে। প্রথম বংশধর আসবে তার, তাই আনন্দের সীমা নেই। সকলের হাসি মুখ দেখে দেবদত্তর মনে হয় কোনো ভুল সে করেনি। রূপার মতো জীবন সাথেই তার দরকার ছিল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।